ভূত.com এখানে সত্য ঘটনা শোনানো। ভূত.com-এর 19 নম্বর এপিসোডে আমি অভিষেক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা গ্রাম বাংলার ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। ঘটনাটা আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনেছি। কিছুদিন আগে আমার ভাই ওর এক বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছিল। ওর বান্ধবীর বাড়ি হচ্ছে মচলন্দপুর। ওখানে গিয়ে ওর বান্ধবীর মায়ের কাছ থেকে একটা ঘটনাও শোনে। সেই ঘটনাটা ও আমার সাথে শেয়ার করে। ঘটনাটা শুনে আমার সত্যি খুব ভালো লেগেছে, তাই ঘটনাটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি। ঘটনাটা আমি ওর বান্ধবীর মায়ের জায়গা থেকে বলে শোনাচ্ছি, যাতে শুনতে আপনাদের ভালো লাগে। আমার তখন সবে সবে বিয়ে হয়েছে। বিয়ে করে আসার পর একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম। এই গ্রামে অমাবস্যা আসলে গ্রামেরই কিছু লোকেরা রাতে পুরো গ্রামটাকে পাহারা দিত। জিনিসটা অদ্ভুত লাগায় আমি আমার স্বামীকে জিজ্ঞেস করি যে এরকম রাতে অমাবস্যা আসলে সব পাহারা দেয় কেন। তখন আমি আমার স্বামীর কাছ থেকে জানতে পারি, প্রতি অমাবস্যার রাতে গ্রামের কেউ না কেউ অদ্ভুতভাবে মারা যাচ্ছে, আর এটা বিগত 5-6 মাস ধরে হচ্ছে। কিভাবে মরছে বা কে মারছে সেটা কেউ ধরতে পারছে না। তবে গ্রামের লোকেরা মনে করে এটা কোনো নিশির ডাক। এখানে গল্পটা থামিয়ে আমি একটু নিশির ডাক সম্পর্কে আপনাদেরকে বলে নিই। অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না। যারা জানেন না তাদেরকে বলি, নিশির ডাক হলো এক টাইপের সোল, মানে যাকে আমরা আত্মা বলি, যারা রাতের বেলায় আপনাদের পরিচিতের গলায় আপনাদেরকে ডাকবে। আর সেই ডাকে যদি আপনারা সাড়া দেন অথবা ঘর থেকে বেরোন, তাহলে আপনাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু এর একটা বিশেষত্ব হলো, নিশি দুবারই ডাকে, 3বার ডাক দেয়। এই কারণে দেখবেন আমাদের যারা বয়স্করা রয়েছে এরা সবসময় বলে 3 ডাকে সবসময় সাড়া দেয়, বিশেষ করে রাতের বেলা। বর্তমান সমাজে আমরা অনেকে এইসব জিনিস বিশ্বাস করি, কিন্তু পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেটা আমাদের অজানা। যাই হোক, ফিরে আসি ঘটনায়। আমি নিশির ডাক সম্পর্কে আমার স্বামীকে জিজ্ঞেস করলে আমার স্বামী তখন বলে যে অমাবস্যার রাতে এত পাহারা দেওয়ার সত্ত্বেও ঠিক কেউ না কেউ মারা যায়। তাই তারা সন্দেহ করে হয়তো কেউ মানুষদের আপনজনের গলায় তাদেরকে রাতের বেলা ডাক দেয়, এবং সেই ডাকে যদি কেউ সাড়া দিয়ে ঘরের বাইরে বেরোয় সে আর বেঁচে থাকে না। আমিও যেহেতু গ্রামের মেয়ে, তাই এইসব জিনিস খুব বিশ্বাস করতাম। জিনিসটা শুনে আমি একটু বেশ ভয়ই পেয়েছিলাম। আমাদের বাড়ির লোকেই একটা পুকুর ছিল, যে পুকুরে আমরা স্নান করতাম এবং বাসনপত্র ধুতাম। এমনকি গ্রামের আশেপাশের লোকেরাও সেই পুকুরেই বাসনপত্র মাজতে আসতো, স্নানও করত। এরকমই একদিন অমাবস্যার রাতে পুকুর ঘাটে আমি বাসনপত্র ধুচ্ছি। এমন সময় হঠাৎ লক্ষ্য করি আমাদের পাশের বাড়ির এক ভদ্রমহিলা সামনে এক আম বাগানের দিকে হেঁটে চলেছে। আমি তাকে পিছন থেকে 2-3 বার ডাক দিই, কিন্তু যেন মনে হচ্ছিল সে ঘুমের ঘোরে হেঁটে চলেছে। আমার কোনো কথাই তার কানে পৌঁছাচ্ছে না। জিনিসটা দেখে আমার সুবিধা না মনে হওয়াতে আমি সাথে সাথে গিয়ে আমার স্বামীকে খবর দিই। যেহেতু রাতে পায়ে ঘোরাফেরা করছিল, তাই লোক জড়ো করতে আমার স্বামীর বেশিক্ষণ সময় লাগেনি। তারা সবাই মিলে সেই আম বাগানের দিকে ওই মহিলাকে খুঁজতে বেরিয়ে পড়েন। কিন্তু গোটা রাত ধরে খোঁজাখুঁজি করার পরেও সেই মহিলাকে কোথাও পাওয়া যায়নি। পরের দিন সকালবেলা এক চাষির কাছ থেকে খবর পাওয়া যায় একটা সর্ষে ক্ষেতের মধ্যে সেই মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। গ্রামের লোকেরা এবং আমিও সেখানে গিয়ে দেখি সেই মহিলার মৃতদেহ সেই সর্ষে ক্ষেতের মধ্যে পড়ে আছে, এবং সেই মহিলার গলায় অদ্ভুত রকমের লাল দাগ, যেন মনে হচ্ছে কেউ যেন মহিলার গলা টিপে ধরেছিল। আশেপাশের লোকের কথাবার্তা শুনে জানতে পারি এর আগেও যতগুলো মৃত্যু ঘটেছে সবারই গলায় এরকম লাল দাগ দেখা গেছে। এই ঘটনার কিছুদিন পর একদিন সকালবেলা আমি আমার স্বামীকে খেতে খাবার দিয়ে বাড়ি ফিরছি। এমন সময় লক্ষ্য করি একজন বয়স্ক লোক আর একজন বয়স্ক ভদ্রমহিলা রাস্তা পারাপার করে ক্ষেতের মধ্যে থেকে জোর পায়ে হেঁটে চলে গেল। তাদেরকে দেখে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে থমকে সেখানে দাঁড়িয়ে পড়ি। তাদেরকে দেখে ভয় পাওয়ার কারণ হলো
সেই বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলার উচ্চতা আর সাধারণ মানুষের থেকে অনেকটাই বেশি ছিল। কোনো বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলার উচ্চতা যে এতটা হতে পারে তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। এবং হঠাৎ তাদেরকে সামনাসামনি দেখায় আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এবং তাদের আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, বাইরে থেকে তাদের যতই বয়সের ছাপ পড়ুক, কিন্তু তারা যখন হেঁটে যাচ্ছিল কোনো জোয়ান মানুষের থেকেও বেশি জোরে তারা হেঁটে চলে যায়। আমি বাড়িতে গিয়ে আমার শাশুড়ি মাকে ওই বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলার কথা জিজ্ঞেস করতে আমার শাশুড়ি মা বলেন ওনারা এই গ্রামেই থাকেন এবং গ্রামের লোকেদের সাথে বেশি একটা তারা কথা বলেন না, এবং তাদের ওই উচ্চতার কারণে গ্রামের আশেপাশের লোকেরাও তাকে প্রচণ্ড ভয় পায় এবং তার সাথে কথা বলতেও চায় না, এবং তারা ঘর থেকে খুব একটা বেরোয় না। সচরাচর গ্রামে তাদেরকে দেখা যায় না। দেখতে দেখতে আরেকটা অমাবস্যার রাত চলে আসে। সেদিন পালা হিসাবে আমার স্বামীর সেদিন রাতে বাইরে পাহারা দেওয়ার কথা ছিল। তাই সেদিন রাতের বেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমার স্বামী এবং গ্রামেরই কিছু লোকজন পাহারা দিতে বেরিয়ে পড়ে। অমাবস্যার রাতে গোটা গ্রামটাকে শ্মশান বলে মনে হতো, কারণ সেই রাতে ভয় কেউ ঘর থেকে বেরোতো না। শুধু মাঝে মাঝে রাতে পাইকদের কথাবার্তা কানে ভেসে আসতো। সেদিন রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে সবাই শুয়ে পড়েছি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায়। বিছানা থেকে নেমে দরজার সামনে গিয়ে কে জিজ্ঞেস করতে দরজার ওপার থেকে দেখি আমার স্বামী বলে ওঠে, দরজাটা খোলো, আমি শরীরটা ভালো লাগছে না তাই ফিরে আসলাম। স্বামীর শরীর খারাপের কথা শুনে দরজা খুলতে যাব, এমন সময় আমার শাশুড়ি মা আমার হাতটা চেপে ধরে এবং মাথা ইশারা করে দরজা খুলতে বারণ করে। আমি এই ব্যবহারে একটু অবাকই হয়েছিলাম, কিন্তু পরক্ষণে আমার স্বামীর কথাটা মনে পড়ে যায় যে নিশি নিজেদের পরিচিতের গলায় দুবার ডাক দেয়। কথাটা মনে পড়তেই ভয়ে আমার শরীর ঘামতে শুরু করে। দরজার বাইরে থেকে আবার আমার স্বামীর গলায় কেউ যেন বলে ওঠে, কি গো, দরজাটা খোলো। ভয়ে আমি আর আমার শাশুড়ি মা এক জায়গায় জড়সড়ো হয়ে দাঁড়িয়ে থাকি। কিন্তু তৃতীয়বার বাইরে থেকে আর কোনো আওয়াজ আসেনি। ভয়ে আমি আমার শাশুড়ি সারা রাত ওখানেই বসেছিলাম। সকালবেলা আমার স্বামী ফিরে আসতে স্বামীকে সমস্ত ঘটনা খুলে বলি। আমি আমার স্বামীকে বলি, এরকমভাবে আর কতদিন চলবে? তোমরা গ্রামের লোকেরা মিলে কোনো সাধু বা তান্ত্রিককে ডাকতে পারছো না? তখন আমার স্বামী বলে, সব রকমই তারা চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না। কিন্তু এই ঘটনার অবসান হয় এর পরের অমাবস্যায়। ঠিক এর পরের অমাবস্যায় গ্রামের একটা 15 বছরের মেয়ে গায়েব হয়ে যায়। সারা গ্রাম মিলে মেয়েটিকে খুঁজতে শুরু করে। পুরো গ্রামে শোরগোল পড়ে যায়। কোথা থেকেও বাচ্চা মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা গ্রামের লোকরা যখন সব এক জায়গায় গিয়ে জড়ো হয়ে কী করবো ঠিক করছি, সেই সময় আমাদেরই গ্রামের একটা বাচ্চা ছেলে বলে সেই নাকি সেই মেয়েটাকে দেখেছে এবং সে জানে সে মেয়েটা কোথায় আছে। তার কথা শুনে তার কথা মতো গোটা গ্রামের লোকেরা সেই ছেলেটাকে পিছু করতে করতে যায় এবং সেই ছেলেটা হাঁটতে হাঁটতে যে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ায়, সেই বাড়িটা হলো সেই বুড়ো বুড়িটার বাড়ি। সেই বুড়ো বুড়ির বাড়িটা বেড়ার বাড়ি ছিল। গ্রামের কিছু লোক বেড়ার ফাঁক দিয়ে দেখতে পারে সেই বুড়ো বুড়িটা একটা যজ্ঞের আগুনের সামনে বসে আছে এবং সেই বাচ্চা মেয়েটা সেই আগুনের সামনে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবং সেই বুড়ো বুড়ি কী সব মন্ত্রপাঠ করে বাচ্চাটার উপরে কী সব যেন ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখার পর গোটা গ্রাম রাগে ফেটে পড়ে এবং দরজা ভেঙে সেই বুড়ো বুড়িকে টেনে বাইরে বার করে এবং চোখের সামনে সেই বুড়ো বুড়িকে মারতে মারতে পিটিয়ে মেরেই ফেলে। সেই বুড়ো বুড়ির আমরণ আর্তনাদ চিৎকার এখনও আমার কানে বাজে। সেই ঘটনার পর থেকে এর পরের অমাবস্যায় এরকম আর কোনো ঘটনা ঘটেনি। তবে আমার ভাইয়ের বান্ধবীর মা একটা কথা আমার ভাইকে বলেছিল যে ওই বুড়ো বুড়ির বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা আছে
ওই রাস্তাটায় আজও কেউ রাতের বেলা যাতায়াত করে না, কারণ গ্রামের লোকেরা বিশ্বাস করে রাতের বেলা ওই বুড়ো বুড়ির আত্মা নাকি ওই রাস্তাতেই ঘোরাফেরা করে। ঘটনাটা শুনতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ঘটনাগুলো ছাড়তে একটু দেরি হচ্ছে জানি, কারণ এই ঘটনাগুলো কালেক্ট করতে আমার একটু সময় লেগে যাচ্ছে। তাই আপনাদেরকে বলছি, আপনারা যদি সহযোগিতা না করেন আমরা কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। তাই আপনাদের সহযোগিতা সবার আগে প্রয়োজন। তাই কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমাদের এই ঘটনা। এবং আপনাদের জীবনেও যদি এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ভূত.com-এর অফিসিয়াল মেল আইডি bhut.2024@gmail.com এখানে গিয়ে মেল করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেজ করতে পারেন, অথবা ভয়েস মেসেজ পাঠাতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100781562 এই নাম্বারে পাঠান। আমরা অবশ্যই আপনাদের ঘটনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরব। আজ এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।